সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের শিক্ষামূলক ভিডিওতে। আমরা গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ইন্ডেক্সের এখন আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। তো বলেছিলাম যে এই ট্রেন্ড কোথায় যেয়ে থামতে পারে? সম্ভাব্য গন্তব্য কি? একটা নির্দিষ্ট পয়েন্ট নিশ্চয়ই এরকম আছে যেই জায়গাটা থেকে ইন্ডেক্সের এই কারেকশন বন্ধ হয়ে পুনরায় রিভার্স অর্থাৎ বুলিশ রিভার্সাল ফরমেশন ক্রিয়েট হতে পারে। তো এই অ্যাজাম্পশন গুলো এখানে দাঁড় করানোর চেষ্টা করব থ্রু দিস টেকনিক্যাল অ্যানালাইসিস। সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আপনারা যে এই চার্ট দেখতে পাচ্ছেন, আমরা ফ্লাকচুয়েশন বা ফ্রিকোয়েন্সি বা নয়েজ যেটাই বলেন না কেন সেটাকে কমানোর জন্য আমরা এখানে চার্ট নিয়ে আসছি 1 উইক টাইম ফ্রেমে। এবং চার্টটাকে আমরা একটু বড়ভাবে যদি দেখি, আমরা এখানে বেশ কিছু আম, বলতে পারেন যে পয়েন্ট আউট করেছি বেশ কিছু ব্যাপার। তো এই ব্যাপারগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল। পরবর্তী রেজিস্ট্যান্স জোনের আমরা সেকেন্ড পয়েন্টটা পাই এবং এইটার এক্সটেন্ডেড লাইন অর্থাৎ 2024 সালের 23 সালের বা শুরুর দিকে যে রেজিস্ট্যান্স জোন গুলো ছিল সেটার এক্সটেন্ডেড লাইন কিন্তু 2025 এর মাঝামাঝিতে এসে কি ভ্যালিড হিসেবে আমরা দেখতে পেয়েছি। এই যে রেজিস্ট্যান্সটা ফেস করলো তার মানে এই জায়গা থেকে মার্কেট আর ব্রেকআউট করতে পারে নাই। মার্কেটে যে সাপ্লাই সাইড ছিল সেটা বেশি স্ট্রং হয়ে যাওয়াতে ডিমান্ড সাইড সেটাকে ধরে রাখতে পারে নাই। যার কারণে মার্কেটের একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি এবং অলমোস্ট আপনারা যদি দেখেন এখানে প্রায় আহ 600 পয়েন্টের একটা কারেকশন অলরেডি হয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে কারেকশন তো হয়ে গিয়েছে, কারেকশন কি আরো হবে? যদি আরো হয় তাহলে আরো কতটুকু হতে পারে? আর যদি না হয় তাহলে কোন পয়েন্টের থেকে রিভার্স হতে পারে? এগুলো আপনাদের এখন প্রশ্ন হতে পারে। আসুন আমরা চেষ্টা করি টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে সেই ব্যাপারগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। আমরা দেখব যে ইমিডিয়েট সাপোর্ট বা নিয়ার সাপোর্ট জোন গুলা কোনটা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইখান থেকে একটা লাইন এইখানে এসে সাপোর্ট পেয়েছে। মার্ক করে দিচ্ছি। আমাদের আজকের ভিডিওটা একটু বড় হতে পারে। আহ, সময় নিয়ে ধৈর্যের সাথে আপনারা একটু থাকার চেষ্টা করবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এবং সেই সঙ্গে বোনাস হিসেবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আশা করি কিছু আহ, উপকার আসতে পারে এরকম কিছু জিনিস একদম সবার শেষের দিকে অথবা ভিডিওর মাঝামাঝি সময় থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই সাপোর্ট জোনটা এখানে এবং এখানে ভ্যালিড রেখেছিল বা কাজ করেছিল। ধারণা করা আমরা ধারণা করছি যে এইখানেও এটা সাপোর্ট আইদার নিতে পারে অথবা এটা ব্রেকডাউন করে আরো নিচে ডিপ ডাউন হতে পারে। তাহলে আমাদের সম্ভাব্য দুইটা পসিবিলিটিস আমরা চিন্তা করে রাখলাম যে যদি সাপোর্ট এইখানে নিতে চেষ্টা করে সেই ক্ষেত্রে 5080 পয়েন্ট পর্যন্ত ইন্ডেক্স নামতে পারে। অর্থাৎ আমরা অপেক্ষা করব ইন্ডেক্স 5080 পর্যন্ত নামে কিনা। যদি নামে তাহলে তো নেমেই গেল। আমরা দেন অপেক্ষা করব যে 5080তেই ইউটার্ন নেওয়ার চেষ্টা করে কিনা, কনসলিডেট করার চেষ্টা করে কিনা, অথবা 5080 কে ব্রেকডাউন করে আরো নিচে নামে কিনা সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সাপোর্ট অর্থাৎ সেকেন্ড সাপোর্ট জোন হচ্ছে 4800-র আশেপাশে। তো আমরা ধরেই নিচ্ছি আমাদের ফার্স্ট অর্থাৎ S1 5080 পয়েন্টের দিকে এবং আমাদের S2 4800 পয়েন্টের দিকে। তো এখন আমাদের দেখার বিষয় এই জায়গাটাতে সাপোর্ট নেয় কিনা। যদি সাপোর্ট নেয় তাহলে এক ধরনের অ্যাজাম্পশন, আর যদি সাপোর্ট না নেয় তাহলে আরেক ধরনের অ্যাজাম্পশন। আচ্ছা, আমরা ধরে নিলাম যে আপকামিং ডে অর্থাৎ নেক্সট উইকে এই রানিং সপ্তাহে রোববার থেকে যেই মার্কেটটা আবার শুরু হবে, আমরা ধরে নিলাম যে এই জায়গাটা আমরা অবজার্ভ করবো এবং দেখবো। যদি সাপোর্ট নেয় মার্কেটের আমরা সিনারিওটা কেমন দেখতে পাবো আমরা একটু সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো
যদি এই জায়গাটাতে সাপোর্ট নেয়, মার্কেট এখান থেকে আবার রিবাউন্ড করবে, এই পর্যন্ত উঠে রিট্রেস করতে পারে, টেস্টেড হবে, তারপরে আবার এই জায়গাটাতে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স যে কোনো একটা কিছু ফেস করবে। আমরা হাইপোথেটিক্যালি একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। তো আচ্ছা, আমি এটা হাইপোথেটিক্যালি এটা মানে ড্র করলাম আমার অ্যাজাম্পশন দিয়ে। আহ, আপনারা চাইলে আপনাদের মতো করে এটা ভেরিফাই করে নিতে পারেন। তো এইখানে একটু আমরা যদি জুম করি, আমরা দেখতে পাচ্ছি যদি এই জায়গাটাতে সাপোর্ট নেয়, তাহলে এটা আমরা ধরে নিলাম যে এই যে রেজিস্ট্যান্স জোন গুলো ছোট ছোট, এই রেজিস্ট্যান্স লাইন বরাবর আমাদের অর্থাৎ 5260 পর্যন্ত যে অর্থাৎ 5080-তে যদি সাপোর্ট পায়, 5260 পর্যন্ত এর মাঝামাঝি তেমন কোনো বাধা নেই। 5260 পর্যন্ত যে আইদার এটা ব্রেক করে পড়ে যেতে পারে, আবার অথবা এটা কিছুটা কারেকশন হয়ে রিট্রেস করে আবারও পুল ব্যাক করতে পারে। তা আমরা ধরে নিলাম যে থিওরিটিক্যালি যেটা আমরা জানি যে রেজিস্ট্যান্স ফেস করবে, সে রিট্রেস করবে, করে আবার ট্রাই করে এটাকে ব্রেক করবে, অর্থাৎ এই জায়গাটাকে ব্রেক করবে, 5260টাকে ব্রেক করবে। করার পরে যেটা হবে, পরবর্তী যে রেজিস্ট্যান্স অর্থাৎ আমরা তো এই যে ডাউন ট্রেন্ড যে চ্যানেল, এই চ্যানেলে আবার এসে বাধা পাবো। তো এই চ্যানেলে এসে বাধা পেলে আইদার একবারে এটা ব্রেক করতে পারে, অথবা এই 5400 জোনটা, 5420 বা 30 পয়েন্ট, দুঃখিত আমার কাশির প্রবলেম আছে। আহ, এই 5420 বা 30 পয়েন্টের এখানে এসে আবার রেজিস্ট্যান্স ফেস করবে। তো এই জায়গাগুলোতে যেমন রেজিস্ট্যান্স ফেস করে করে পড়েছে, আইদার এখানে রেজিস্ট্যান্স ফেস করে আবারও পড়বে, অথবা এটা একবারে ব্রেক করবে, দুইটা যে কোনো একটা পসিবিলিটিস এখানে আছে। আমরা ধরে নিচ্ছি যেহেতু এইখানে এই উপরের রেজিস্ট্যান্স জোনটা এবং নিচের সাপোর্ট জোনটা এটা আস্তে আস্তে স্কুইজ হয়ে আসছে। তো একটা পর্যায়ে যে মোমেন্টাম বেশি থাকলে যে জিনিসটা হয়, যে এইটার একটা ব্রেকআউট ঘটে, এই স্কুইজ হয়ে আসাটা একটা পর্যায়ে যে ব্রেকআউট করে ফেলে। বড় গ্যাপ থাকলে সেই ব্রেকআউটটা করতে সময় লাগে, ছোট গ্যাপ থাকলে সেই ব্রেকআউটটা করতে ইজি হয় এবং অল্প সময় লাগে। তো আমরা ধরে নিচ্ছি এইখানে এই ব্রেকআউটটা কোন একটা পর্যায়ে যে করে ফেলবে, এবং সেটা যদি করেও আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে টাইম ফ্রেমটা মোটামুটি ইন্ডিকেট করছে ফেব্রুয়ারির শেষের দিকে। নিশ্চয়ই আপনারা এই যে নিচে কালো মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছেন, ফেব্রুয়ারির শেষের দিকে। এবং আপনারা জানেন যে আমাদের আগামী বছর একটা নির্বাচন আসতে যাচ্ছে। তো হতে পারে যে নির্বাচনের পর পর মার্কেট একটা বড় রকমের বুল রান আমরা দেখতে পারি। আমি এখনো মার্কেটের ব্যাপারে কিছু কিছু টেকনিক্যাল পজিশনের কারণে মার্কেটের ব্যাপারে আশাবাদী। তো দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে এই স্কুইজ হয়ে আসা এবং সেটার ব্রেকআউটটা হয়তো বা নির্বাচনের পরে হবে, এবং এইখানে আরো একটা বুল রান আসতে পারে। আমার এই যে যে অ্যাজাম্পশন, সেটা মার্কেটের কন্ডিশন যদি চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আমার এই অ্যাজাম্পশনও কিন্তু চেঞ্জ হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে তখন আপনাদের অবজারভেশনে যদি আপনারা রাখেন, তাহলে এই জিনিসগুলো টাইম টু টাইম চেঞ্জের সাথে সাথে আপনারা ধরতে পারবেন। এখন ধরে নিলাম যে পজিটিভ দিকে মার্কেটে যদি মুভ আসে, সেই ক্ষেত্রে কোন কোন সেক্টর বলি বা ইনস্ট্রুমেন্ট বলি, সেগুলো এই মার্কেটের পজিটিভ মুভমেন্টের সঙ্গে থাকবে। আচ্ছা, সেইটা যদি আমরা এখন দেখতে চাই, তার আগে আমরা আরেকটা একটু একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে মার্কেট যদি, আমি প্রথম হাইপোথিসিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অর্থাৎ 5080-তে সাপোর্ট আছে, এই 5080 থেকে মার্কেট ঘুরে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। যদি কোনো কারণে ফেল করে, তাহলে 5000 আবার মার্কেট কোথায়, যেহেতু মাঝামাঝিতে খুব একটা বেশি সাপোর্ট জোন নাই, তাহলে 4800 পর্যন্ত আমাদের সেকেন্ড সাপোর্ট লাইন। আমি বলছি না যে মার্কেট এই পর্যন্ত নেমে যাবে, আর আমি বলছি, ধারণা রাখছি, মেজার করে রাখছি যে 4800 পর্যন্ত আরেকটা স্কোপ আছে, নাও আসতে পারে। যেমন প্রিভিয়াস যে মার্কেট ফলটা হয়েছে, যেটা কিনা 4500 পর্যন্ত প্রায় নেমে গিয়েছিল, সেখানেও কিন্তু 4800 পর্যন্ত সাপোর্ট ছিল। অর্থাৎ এই লাইনটার একটা এক্সটেন্ডেড লাইন, এখানে সাপোর্ট ছিল, কাজ করে নাই। এটাও হইতে পারে। আবার এমনও হইতে পারে যে ইন বিটুইন, যেহেতু কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কিছুই নাই এই দুইটার মাঝখানে, এমনও হইতে পারে মার্কেট এটা থেকে একটু বেশি ডিপ করে আবার উঠে যেতে পারে, অর্থাৎ 4800 আসে নাই, দেখা গেল 5000-এর কাছাকাছি আসলো, অথবা সামান্য একটু উপরে থেকে আবার ইউটার্নে চলে গেল, যেমনটা এই যে এইখানে হয়েছে।
অর্থাৎ এইখানে ব্রেক করে আবার ইউটার্ন নিচ্ছে, ঠিক একইভাবে প্রথম সাপোর্টটা ব্রেক করে আবার ইউটার্নে উঠে যেতে পারে, সেকেন্ড সাপোর্টার পর্যন্ত নাও আসতে পারে। তো এটা তো আনপ্রেডিক্টেবল, কেউ আসলে এইভাবে তো আসলে ফিউচার বলতে পারবে না। আমি অন্তত সেই দাবি করি না। বাট টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আপনাকে একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবে, যে ধারণার কাছাকাছি আপনি যদি সিমটম পান, তাহলে হচ্ছে আপনি কনফিডেন্ট তখন হইতে পারবেন, ওকে আমি যে ধারণাটা করেছিলাম সেই ধারণার কাছাকাছি সিমটম পাচ্ছি, এখন আমাকে আইদার মার্কেটে পার্টিসিপেট করতে হবে অথবা মার্কেট থেকে দূরে থাকতে হবে, অবজার্ভ করতে হবে। আপনি তখন আপনার সেই কৌশলগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা সেকেন্ড অপশনটার কথাও জানলাম। তো আমরা প্রথম অপশনটা নিয়ে আপাতত কাজ করি বা কথা বলি। এটা বলছিলাম যে মার্কেট যদি 5,080 পর্যন্ত ডিপ ডাউন করে, এখান থেকে যদি রিবাউন্ড করে, রিভার্সাল হয়, এবং আমরা যদি সিমটম এরকম দেখি যে 5,080-র নিচে আর নামছে না, বরং এখান থেকে সাইডওয়ে কন্টিনিউ করতেছে বা স্টার্ট করছে, এবং একটা পর্যায়ে যে এখান থেকে রিবাউন্ড করে, আরো কিছু ইন্ডিকেটর অবশ্যই আছে, সেগুলো দিয়ে যেগুলো আমি অবশ্যই দেখবো, সেই সঙ্গে সময়ের সাথে সাথে আপনাদের সঙ্গে হয়তো অ্যানালাইসিস গুলো শেয়ার করবো। সেরকম যদি সিমটম দেখি, তাহলে এই যে মার্কেট যদি পজিটিভ মুভমেন্টে যায়, তাহলে কোন ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে যাবে, কোশ্চেন থাকতে পারে। এখন আপনারা যদি টেকনিক্যাল অ্যানালিসিস ভালো করে শিখেন, ভালো করে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করতে শিখেন বা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই সম্ভাব্য, আপনার ধরেন দুইটা তিনটা অপশন থাকবে, এই দুই তিনটা অপশনের মধ্যে সম্ভাব্য বেস্ট অপশনটাই আপনি তখন পিক করতে পারবেন। আর সেই পিক করার জন্য আমরা একটা কোর্স, অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে একটা কোর্স ডিজাইন করেছি। সেটা হচ্ছে লার্ন অ্যান্ড আর্ন। অর্থাৎ একই সঙ্গে আমাদের আপনি এই আমার এই কোর্সে এনরোল করার মাধ্যমে শিখতেও থাকবেন, এবং সেই সঙ্গে সঙ্গে সেই প্র্যাকটিক্যাল নলেজটা রানিং বা কারেন্ট মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপ্লাই করে সেখান থেকে প্রফিট মেক করার যে ডিসিশন আপনি নেবেন সেটা অনেকটা কার্যকরী হবে। এবং সেটা একটা আমরা একটা গ্রুপের মাধ্যমে সার্ভিস দিচ্ছি আমি, এবং খুবই অল্প পরিমাণ, বলতে পারেন যে আসলে ফি এর মাধ্যমে মান্থলি 1,000 টাকা করে। এই অল্প পরিমাণ টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি আমাদের যে গ্রুপ, সেই গ্রুপে অ্যাড হয়ে কানেক্টেড থাকতে পারবেন। বিভিন্ন আহ, সময়ে সময়ে বিভিন্ন রকমের মার্কেট সিনারিওতে আপনার অ্যানালাইসিস গুলো আপনি কিভাবে কন্ডাক্ট করতে পারেন, সেটা সাপোর্টটা আমি দিব। পাশাপাশি আপনি কোন একটা স্টকের হয়তো বা অ্যানালাইসিস করেছেন, আপনি কনফিউশনে আছেন, আপনি আপনার অ্যানালাইসিসটা যদি আমার সঙ্গে শেয়ার করেন, আমি সেটা রিপ্লাই দিব। অথবা সেটার একটা, ওই ইনস্ট্রুমেন্টের একটা ক্লিয়ার অ্যানালাইসিস, ধরেন আপনাকে যদি আমি পিকচার শো করি বা শেয়ার করি, আপনার ওখানে সবকিছু বলা থাকবে, আপনি সেটা দেখে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে, যখন যেটা যেরকম মানে সবকিছু তো আর একবারে শিখিয়ে নিয়ে তারপর আসলে করা যায় না। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, অল্প অল্প করে শিখবেন, অ্যাপ্লাই করবেন, এবং এইভাবে করতে করতে একটা পর্যায়ে আপনার একটা স্কিল ডেভেলপ হবে, এবং সেই স্কিল ইউজ করে আপনি আপনার ডিসিশন গুলো অনেক ভালোভাবে মেক করতে পারবেন। এবং এটা আমি বলবো যে আমার গত 2010 থেকে নিয়ে এখন পর্যন্ত এই লং জার্নিতে আমি অনেকেরই অ্যানালাইসিস দেখেছি, খুব ভালো ভালো অ্যানালাইসিস অনেকেই করেন। প্রবলেমটা হচ্ছে আমরা যারা রিটেল ইনভেস্টর থাকি, আমরা যারা এটা আসলে বিগিনার লেভেলের, অথবা অ্যানালাইসিস সম্পর্কে খুব একটা ধারণাই নাই, হয় কি, ওই অ্যানালাইসিস গুলো আমরা যখন দেখি শিখে আমাদের কাছে খুব ভালো লাগে, কিন্তু বাস্তব লাইফে যখন আমরা অ্যাপ্লাই করতে যাই, অ্যাপ্লাইটা করেন আপনি আপনার নিজের বেলায়। তো তখন যে জিনিসটা দেখা যায়, ওভারঅল একটা আইডিয়া, ওভারঅল একটা অ্যাজাম্পশন আপনার মানে আগে থেকে না থাকার কারণে, মার্কেট সিনারিও ভালো থাকুক অথবা সিনারিও চেঞ্জ হোক, সেটার সাথে সাথে আপনার ডিসিশন গুলো যে চেঞ্জ করতে হবে এবং এক্সিকিউট করতে হবে, সেটা আপনি করতে পারেন না। যার কারণে দেখা যায় যে আপনার লস ফ্যাক্টরটা সবসময় থেকে যায়। এবং আমার দেখা এরকম শত শত ক্লায়েন্ট আমি দেখেছি, যেহেতু আমি এখানে অ্যাক্টিভলি এই মার্কেটের সঙ্গে মানে আহ, চাকরির সুবাদে আমি রিলেটেড আছি দীর্ঘদিন ধরে, এবং শত শত ক্লায়েন্টের সঙ্গে আমার আসলে ওইভাবে কথা বলা, তাদের সঙ্গে ডিল করা, এবং তাদেরকে বুঝানো বা সাজেশন দেয়া, যে মোটিভেশন দেয়া, যে আপনারা এই জিনিসগুলো এইভাবে এইভাবে কাজ করেন, শিখেন, ট্রাই করেন। তো সেগুলো আমি করতে যে আমি তাদের অনেক জিনিসগুলোই মানে কমন একটা প্যাটার্ন পেয়েছি, যে তারা আসলে কোনো কিছু না জেনে এখানে ইনভেস্ট করতে আসছেন,
এবং প্রপার নলেজ না থাকার কারণে, এবং সেই নলেজ না থাকার কারণে প্রপার একটা যে আপনি একটা ধারণা আগে থেকে রেডি করে রাখবেন বা আপনার একটা প্ল্যানিং রেডি করে রাখবেন, সেটা না থাকার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে তারা আসলে তেমন কোনো ফ্রুটফুল ডিসিশন মেক করতে পারে না, যার কারণে অলওয়েজ স্টাক হয়ে যায় এবং লস করে। তো বিশ্বাস করেন, আমি আপনাদেরকে এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি, দুঃখিত, আপনারা যদি ভালোভাবে, শুধু আমার নয়, যে কারো, যে কোনো ভালো একজন টেকনিক্যাল অ্যানালিস্ট যিনি ভালো টেকনিক্যাল অ্যানালিসিস বুঝাতে পারেন, করতে পারেন, নলেজ ভালো আছে, আপনি এরকম যে কারো অ্যানালাইসিসটা যদি শিখেন এবং তার 50% যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, আমি এতটুকু অ্যাসিউরিটি দিতে পারি, আপনার লস আগে যদি, মানে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে 50,000 টাকা লস করতেন বা 30,000 টাকা লস করতেন, সেটা আপনি 50 থেকে 70% কমায় নিয়ে আসতে পারবেন। বিশ্বাস করেন, এটা একেবারেই পসিবল। এবং ওভার টাইম আপনার এটা লস কমতে কমতে একটা পর্যায়ে নেট প্রফিট মার্জিনটা আসলে বাড়বে, এবং তখনই আপনি মানে গেইন করার ধারায় চলে আসবেন, এবং একটা পর্যায়ে যে দেখবেন যে আপনার কাছে খুব ভালো লাগছে জিনিসগুলো অ্যাপ্লাই করেন। যারা অ্যাকচুয়ালি একটু ক্রিটিসাইজ করেন টেকনিক্যাল অ্যানালাইসিস এর, এটা আসলে তারা না জেনে না বুঝেই করেন। আহ, আমাদের ভাষায় টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যারা করি আর কি, তো আমাদের এই থিওরিটিক্যাল জিনিসের মধ্যে একটা টার্ম আছে, সেটা হচ্ছে নয়েজি ট্রেডার। আপনারা দেখবেন এই নয়েজি ট্রেডাররাই হচ্ছে যারা নিউজ রিউমার এগুলোর আসলে পিছনে বেশি সময় দেয়, এবং হচ্ছে সেগুলোকে ফোকাসে রেখে তারপরে আহ, তাদের টোটাল ইনভেস্টমেন্টটাকে চালিত করে। তো ওই ধরনের নয়েজি ট্রেডার থেকে আমি বলবো যে পুরোপুরি অ্যাভয়েড করে চলেন, এটা আমি বলতে পারছি না, আবার সেটাকে ফলো করেন সেটা আমি বলতে পারছি না। নয়েজ, মানে নিউজ রিউমার এগুলো মার্কেটের একটা ওয়ান কাইন্ড অফ এলিমেন্ট, বাট এগুলো থেকে সাবধান থাকবেন। বিকজ আপনি তো জানেন না যে কখন কোথায় কোন লেভেলে অফলোড হবে আর আপনি ক্ষতিগ্রস্ত হবেন। বাট টেকনিক্যাল অ্যানালাইসিস যদি থাকে আপনার কাছে, আপনি যদি সেটা ইউজ করেন, আহ, এতটুকু বলতে পারি যে আপনি সবসময় সতর্কতার সাথে থাকবেন এবং সতর্ক থাকবেন, এবং এই জন্যই আপনি কখনোই খুব বড় রকমের লস বা বিপদে পড়বেন না। এবং আরো একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার যে কোর্সটা আমি ডিজাইন করেছি, সেটা যদি ধরেন আপনি কোনো মাসে এটা এনরোল করলেন, আপনি প্রথম 10 তারিখ পর্যন্ত আপনার জন্য একটা সময় থাকলো, প্রথম 10 দিন। এর মধ্যে যদি আপনার কাছে মনে হয় যে না, এটা আমার জন্য আহ, আসলে লস প্রজেক্ট, আমার এটার জন্য আমার আমার কোনো বেনিফিট নিয়ে আসবে না, আপনি ক্লেম করলে আপনার পুরো টাকাটাই রিফান্ড করা হবে ইনশাআল্লাহ। আর প্রতি মাসেই আপনি পেমেন্ট দিয়ে দিয়ে আমাদের এই আমার এই অ্যানালাইসিস কোর্সের মধ্যে মানে কানেক্টেড থাকতে পারবেন। তো আপনার জন্য কখনোই এরকম বার্ডেন হবে না যে একসঙ্গে 5-10 হাজার 15 হাজার টাকা দিয়ে কোর্সে ভর্তি হলাম, তারপরে আপনার কাছে ভালো লাগলো না, আপনি এই টাকাটাও ফেরত পেলেন না, বা একটা ঝামেলা, আহ, একসঙ্গে এতগুলো টাকা ম্যানেজ করাটাও সমস্যা। সেই ক্ষেত্রে এটা আপনার জন্য একটা ভালো, আমি মনে করি যে অপশন হইতে পারে। কারণ জীবনে আসলে অনেক লসই আপনি করেছেন, আমি বলবো যে একটা বারের জন্য হলেও আপনার এইগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসটা খুব ভালোভাবে বুঝার এবং ট্রাই করা আপনার উচিত। এই পর্যন্ত যে অনেক লস আপনি দিয়েছেন, আশা করি এই লস দিয়ে যতগুলো বছর আপনি পার করেছেন, আপনি শিখে ততগুলো বছর পার করেন, আমার বিশ্বাস আপনিই পারবেন আপনার ইকুইটি রিকভার করতে। সেটা যদি আরো 5 বছর লাগে, তাতেও আপনি সাকসেসফুল হবেন, যে আপনি আপনার জীবনে অন্তত খুব বড় একটা সফল কাজ করেছেন, এবং আপনার ইকুইটিকে আপনি ফেরত আপনি নিয়ে আসছেন, এবং আপনার দ্বারাই সম্ভব হয়েছে। এবং এটা বিশ্বাস করেন, এটা অসম্ভব কিছু না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই আহ, খুব ভালো মেধা দিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এবং মোস্ট অফ দ্য কেসেস, স্পেশালি আমি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস এর কথা বলি, যে এটা এমন রকেট সায়েন্স না যে আপনি বুঝবেন না। আপনার হয়তো ইন ডেপথ মেকানিজম গুলো, ক্যালকুলেশন গুলো, থিওরিটিক্যাল ব্যাপারগুলো বোঝার দরকার নাই, কিন্তু কোন দিকে গেলে কি হইতে পারে সেইটুকু যদি অ্যাটলিস্ট আপনি বুঝতে পারেন, আপনার রিস্কটা মিনিমাইজ হয়ে যাবে অলমোস্ট 70%, 80%। তো যাই হোক, আপনারা যদি মনে করেন আপনাদের এই কোর্সটাতে এনরোল করবেন, আমাদের
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেলের কভার পেজে, সেখানে যোগাযোগ করতে পারেন, এবং ডিটেলসও দেওয়া আছে। আচ্ছা, এইবার আমরা মূল অ্যানালাইসিসের যে আলোচনা, সেটাতে আমরা আসলাম। আমরা এখন দেখব যে হাইপোথেটিক্যালি ধরে রাখলাম যে আমাদের এইখানে আম, এটা হচ্ছে S1, আর আমরা ধরে নিলাম এটা হচ্ছে S2। অর্থাৎ সাপোর্ট 1, সাপোর্ট 2 আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম। আমি বলছি আবারও, এটা কিন্তু আমার অ্যাজাম্পশন, অনুমান মাত্র, কোনো সার্টেন, একেবারে নিশ্চিত কোনো কিছু বলা নয়। আমি এখানে সাপোর্ট পেয়েছি, আমি এখানে ধরে নিচ্ছি যে মার্কেট অনেক পড়েছে, এখানেই সাপোর্টটা নেওয়ার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে আমার কাছে। এবং সেকেন্ড অপশনটা আমি এই জন্যই রেখে দিচ্ছি যে এটা যদি না নেয়, পরবর্তী অপশনের দিকে যেতে পারে। তো যাই হোক, আমার অন্যান্য যে অ্যানালাইসিস গুলো আছে সেটার দ্বারা আমার কাছে মনে হয় না যে মার্কেট 4,800 পর্যন্ত আসবে। দ্যাটস ওয়াই আমি এটা বলতেছি যে আমি হাইপোথেটিক্যালি এইটাকে আগায় রাখবো, এবং এটার উপরে বেস করেই আমি আমার অ্যানালাইসিস গুলো কন্টিনিউ করবো। তো যেহেতু আমি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করলাম যে একটা জিগজ্যাগ পাসের মাধ্যমে মার্কেট এখান থেকে যদি পজিটিভ ধারায় যায়, এবং সেক্ষেত্রে কোন সেক্টর, কোন ইনস্ট্রুমেন্ট গুলো ভূমিকা রাখতে পারে, আসেন আমরা সেইগুলা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, তবে সময় যদি আপনারা দিয়ে দেখেন, আমি ডেফিনেটলি বলতে পারি আপনাদের উপকারী হবে। এবং আমার যে ভিডিওগুলো আমি এখন থেকে দিব টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপরে আপনাদের শিক্ষার জন্য, এগুলো যারাই দেখবেন, আমি আমি বিশ্বাস করি কোনো না কোনো ভাবে এগুলো আপনাদেরকে হেল্প করবেই। তো আমি যেটা বলছিলাম, এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কোন ভাবে, কোন সেক্টর দিয়ে বা কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে মার্কেটের যদি ভালো হয় তাহলে কিভাবে কিভাবে কি হতে পারে একটু দেখার চেষ্টা করি। জাস্ট একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো, আর খুব একটা বেশি সময় আমরা আহ এটা লেন্দি করবো না। ফার্স্ট অফ অল, আমি একটু আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য একটু বলি যে আমি আগে সেক্টর দেখবো। যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস, তার মানে আমাকে আগে সেক্টরটা দিয়ে একটু দেখার বা বোঝার চেষ্টা, আমি আগে ফাইন্ড আউট করার চেষ্টা করব। লেটস সে আমাদের এখানে মেজর বড় বড় বেশ কিছু সেক্টর আছে, আমি ওখান থেকে 4-5টা সেক্টর, একটা হলো ব্যাংক, একটা হলো ফার্মা, টেক্সটাইল, তারপরে হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড। সো এই ধরনের সেক্টর গুলোই মূলত আমরা বড় বড় ভলিউমে ট্রেড হতে দেখি, এবং এগুলোই মোটামুটি বড় বড় সেক্টর আর কি। তো আমরা একটু ব্যাংকিং সেক্টর থেকে দিয়ে আবার আগে একটু দেখে আসি যে ওভারঅল ব্যাংকিং সেক্টরের অবস্থা। দেখেন, ব্যাংকিং সেক্টরের কথা বলতে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, তো আপনারা কিন্তু ভুলে যাবেন না ট্রেন্ড আপনাদেরকে কি বলতেছে। হ্যাঁ, এই যে ব্যাংকিং সেক্টর, তো আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলেন ব্যাংকিং সেক্টরের এই ধরনের একটা ডিক্লাইনিং সিচুয়েশন আমরা দেখতেছি। তাহলে এটা তো আবার আপ হইতে হবে। এখন আপ হইতে হইলে আপনার এখানে সাপোর্ট লাইন টানতে হবে। আমরা একটু টানার চেষ্টা করি, দেখি যে ব্যাংকিং সেক্টরের কি অবস্থা। তো আমরা মোটামুটি এই পর্যন্ত নিয়ে আসলাম। আমরা দেখলাম যে এইখানে সাপোর্ট, এইখানেও সাপোর্ট নিয়েছিল, এইটা, এইটা, এটার এক্সটেন্ডেড লাইন এখানে সাপোর্ট নিয়েছে, তাহলে আশা করা যায় কোন এক জায়গায় হয়তো বা এইখানেও সাপোর্টটা নিবে। তার মানে এইখানে সাপোর্টটা নিতে গেলেও তো আরো, যেহেতু এটা উইকলি চার্ট, আমার আরো কয়েক সপ্তাহের সময় লাগবে, 2 সপ্তাহ লাগুক, 4 সপ্তাহ লাগুক, আর 6-7 সপ্তাহ লাগুক, আমি তো বলতে পারছি না। বাট যেহেতু এখানে চলে আসছে, এখন আইদার এখানে আসবে অথবা এই লাইন বরাবর
সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এখান থেকে এইটার কাছাকাছি সময়ে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, বাট এখনো তো কোনো সিমটম নাই, তাই না? তাহলে এটা কি আমরা কি করতে পারি? এই যে মার্কেট পজিটিভ ধারায় যাবে, সেই পজিটিভ ধারায় যাওয়ার পিছনে এর ভূমিকা থাকবে, সেটা কিন্তু আমরা সিওর না। আশা করি আপনারা হয়তোবা ধরতে পারছেন, যেহেতু ওভারঅল সেক্টরের মুভমেন্ট যদি না থাকে, তাহলে আপনার পক্ষে তো পসিবল না অ্যাকচুয়ালি, আসলে কোন আইটেমটা অ্যাকচুয়ালি ব্যাংকের মধ্যে তো ৩০-৩৫ টা ইনস্ট্রুমেন্ট আছে। তো সেই ৩০-৩৫ টা ইনস্ট্রুমেন্টের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে আপনি তো এখন বুঝতে পারবেন না। কিন্তু যদি সেক্টরাল মুভমেন্ট থাকতো, ধরা যায় যে আপনি হয়তোবা ৪-৫ টা স্টক চুজ করলেন, ৪-৫ টার মধ্যে যেকোনো একটা না একটা আপনার ভালো হবেই। এটা আশা করা যেত। কিন্তু এখন তো সেই সিচুয়েশন নাই। তাহলে ব্যাংকিং সেক্টরটাকে আমাদেরকে আপাতত সরায় রাখতে হচ্ছে। আসেন আমরা আ আরেকটা বড় সেক্টর আমরা দেখব, সেটা হচ্ছে আ আমরা আ ফার্মা সেক্টরটা একটু দেখি। ওকে। আমরা কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরে চলে আসছি। আমরা এখান থেকে যদি রেজিস্ট্যান্স জোন গুলো আঁকার চেষ্টা করি, ইজিলি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলোতে ও কিন্তু টাচ করে আসছে বা কাছাকাছি থেকে আসছে। এবং এইগুলোর এক্সটেন্ডেড লাইন এইখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো ক্লিয়ারলি বুঝতে পারতেছেন টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু কাজ করতেছে। আপনার যদি আগে থেকে ধারণা থাকতো যে এই জায়গা হচ্ছে এটার এক্সটেন্ডেড রেজিস্ট্যান্স জোন, মার্কেট খারাপ হওয়া শুরু করছে, আপনি এইখানে যেয়ে দেখবেন আরে আশ্চর্য, আমি রেজিস্ট্যান্স জোনে কেন যাব? আমার যদি কোনো ফার্মাসি ধরাই মানে আমার ইনভেস্টমেন্টে যদি কোনো ফার্মাসিউটিক্যালস থাকেই, আপনি ধরেন ডে ট্রেড করেন বা সুইং ট্রেড করেন, তাহলে আপনি কি করবেন? আপনি ডিসিশন নিবেন এইখানে তো রেজিস্ট্যান্স ফেস করতেছে। এক্সিট মানে ব্রেকআপ করতে পারতেছে না। আপনি এখানে কেন ধরে রাখবেন শেয়ার? আপনি তখন ডিসিশন একটা নিতে পারবেন যে ওকে ফাইন, রেজিস্ট্যান্স ব্রেক করতে পারতেছে না, তাইলে আমারও এখানে আসলে কি হোল্ড করার প্রয়োজন নাই। আপনার টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু আপনাকে সেটাই ইন্ডিকেশন দিচ্ছে। সো আপনি তখন কিন্তু এখানে রিস্কটাকে মিনিমাইজ করে রাখতে পারেন। আচ্ছা, এবার যদি সাপোর্ট এর কথা চিন্তা করি, যে সাপোর্টটা অ্যাকচুয়ালি কোন দিকে? আমরা একটু ইজিলি বুঝবার জন্যে এই যে প্যারালাল একটা চ্যানেল আমরা ড্র করার চেষ্টা করি। তো যদি মিডল এই ব্যান্ডের কাছাকাছি আসে, তাহলে এই পর্যন্ত আসতে পারে। আর যদি খুব খারাপ হয়, তাহলে তো এটা আবার আরো অনেক নিচে আসতে পারে। আমরা ধরে নিলাম আমরা ধরে নিলাম যে মিডল ব্যান্ড পর্যন্ত না এসে সে হয়তোবা এইখানেই একটা কিছু ভালো কিছু করার চেষ্টা করতে পারে। ধরে নিলাম। যদি না পারে মিডল ব্যান্ড পর্যন্ত চলে আসবে। তাহলে ফার্মাসিউটিক্যাল সেক্টরেও কিন্তু আমি এখনো পজিটিভ কিছু দেখছি না। ডিক্লাইনিং ই দেখছি। পজিটিভ যখন হবে তখন আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। তার আগে কিন্তু ডিসিশন মেক করাটা টাফ। আমরা বড় আরেকটা সেক্টর দেখবো, টেক্সটাইল। আমরা টেক্সটাইল সেক্টরের চার্ট দেখতে পাচ্ছি। আমরা একটু চেষ্টা করি যে এখানে আহ রেজিস্ট্যান্স জোন গুলো একটু ড্র করার চেষ্টা করি। তো আমরা দেখলাম টেক্সটাইল একটা পিকের থেকে এই জায়গাটাতে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। আমি দেখেন এই সবগুলো ক্যান্ডেলের এই যে আপার মানে উপরের দিকে যে উইকটা আর কি বা উপরের দিকে যে স্টিকটা বলে, প্রায় কাছাকাছি, অর্থাৎ টপ করে এখান থেকে সবসময় বডিটা নিচের দিকে ফর্ম করেছে, অর্থাৎ এইটার উপরে এক্সিট করতে পারে নাই। তো এইটা একটা রেজিস্ট্যান্স হয়ে গিয়েছিল। তো এইটাই এখন একটা ভ্যালিড রেজিস্ট্যান্স। এবং এটার ফলিংটা যদি আপনারা দেখেন,
বড় বড় ক্যান্ডেলের মাধ্যমে এখন কিন্তু ফলিং, অর্থাৎ এটা অনেক বেশি আরো ডিক্লাইন করতে পারে। যদি সেটা হয়, তাহলে টেক্সটাইলের ক্ষেত্রেও কিন্তু আমরা একই রকম একটা অ্যাজাম্পশন পাচ্ছি যে আপাতত টেক্সটাইলে রিবাউন্ড হওয়ার মতো অবস্থা নাই, যার জন্য আমরা একটু অপেক্ষা করতে পারি। টেক্সটাইল সেক্টরের রিবাউন্ড হওয়ার যখন সিচুয়েশন আসবে, যেমনটা এই যে এখানে ফল হওয়ার পরে 4-5টা ক্যান্ডেল তৈরি হয়েছে যেটা একই জায়গার মধ্যে ঘোরাফেরা করে হয়েছে, তারপর একটা আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখছি। তো এই জিনিসটাই আমরা একটু কারেকশন হোক, কারেকশন হওয়ার পরে এরকম 4-5টা সপ্তাহ আমরা ক্যান্ডেল দেখবো একই জায়গায়, তারপর আমরা চিন্তা করবো যে এখান থেকে ইউটার্ন নিচ্ছে কি নিচ্ছে না সেটা আমরা অবজার্ভ করবো। তো সর্বশেষ আমরা চলে যাচ্ছি যেমন একটা সেক্টর যেটা হয়তোবা আপনাদের অ্যানালাইসিসের জন্য ভালো লাগতে পারে বা কাজে আসতে পারে। তো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা সর্বশেষ যাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরে। আসলে আমরা ইন্স্যুরেন্স সেক্টরের ওভারঅল টেকনিক্যাল অবস্থাটা বা চার্টটা একটু দেখার চেষ্টা করি। ইন্স্যুরেন্স মানে হচ্ছে আমি এখানে জেনারেল ইন্স্যুরেন্সটা নিয়ে আসছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জেনারেল ইন্স্যুরেন্স আমরা একটু বড় করে দিই না, তাহলে বুঝতে সুবিধা হবে আরেকটু। আচ্ছা, জেনারেল ইন্স্যুরেন্স আমরা নিয়ে আসলাম। এবার আমরা এটা রেজিস্ট্যান্স জোন গুলো একটু আঁকার চেষ্টা করি, রাইট? আমরা কিন্তু রেজিস্ট্যান্স জোন এঁকেছি। এক একজনের এই ড্র করার বা ধরার ব্যাপারগুলো ভিন্ন ভিন্ন থাকার কারণে এই চার্ট কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছি এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে এইখানে কিন্তু কি হয়েছে, ব্রেকআউট হয়েছে। আমি একটু আন্ডু যদি করি, set, দেখেন পুরো একটা ক্যান্ডেল কিন্তু এই লাইনের বাইরে যে হয়ে তৈরি হয়েছে, অর্থাৎ এই ব্রেকআউটটার একটা কনফার্মেশন দিছে। আচ্ছা, একটা জিনিস এখানে গেল, টেকনিক্যালি আমরা আরো একটা জিনিস এখানে পাই। এইটা যে ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার আগে ছোট ছোট তো ট্রেন্ড এখানে ক্রিয়েট করেছে, আমরা একটু সেইটা দেখার চেষ্টা করি। অর্থাৎ প্রথমে আমরা কনফার্ম হলাম একটা ব্রেকআউটের, এবং এখন আরেকটা জিনিস আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করব। এই চ্যানেলটাকে মেনটেন করতেছে। তো দুঃখিত, এই চ্যানেলটাকে এখন মেনটেন করার চেষ্টা করছে বা মেনটেন করে যাচ্ছে বিগত কত মে মাস থেকে নিয়ে এখন পর্যন্ত। তার মানে আশা করা যাচ্ছে যে লং রানে ইন্স্যুরেন্স অর্থাৎ জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের একটা মুভমেন্ট কিন্তু হতে পারে। তাহলে আমরা এখন টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা দেখলাম হাইপোথেটিক্যালি ইন্ডেক্সের সম্ভাব্য দুইটা অবস্থা। একটা সাপোর্ট ওয়ান হচ্ছে 5080 পয়েন্টের দিকে আছে, যেখান থেকে রিবাউন্ড করলে মার্কেট পজিটিভ হলে অন্যান্য সেক্টর ভালো না করলেও ইন্স্যুরেন্স সেক্টর যদি অলরেডি যেহেতু পজিটিভ ধারায় আছে, এইটা পজিটিভলি ইম্প্যাক্ট ফেলবে বা আরো পজিটিভলি মুভ করবে, মুভ অন করবে। কোনো কারণে S1 যদি মিস করে, তাহলে মার্কেট 4800 এর কাছাকাছি আবার নেমেও আসতে পারে। বাট অন্যান্য ইন্ডিকেটরের কারণে আমি ওইটার ব্যাপারে অন্তত খুব একটা বেশি স্ট্রংলি আসলে মনে করছি না যে 4800-র দিকে মার্কেট চলে আসবে। হতে পারে যে মার্কেট হয়তো বা 5080-তে যে সাপোর্ট আছে সেটা অর্ডার না করে আরেকটু নিচে নামতে পারে। আমি সেটা আলোচনা আপনাদের 10 মিনিট আগেই করেছি। তো যাই হোক, আমরা দেখলাম যে একটা সেক্টর অন্তত আমরা খুঁজে পেলাম, যে সেক্টরটা পটেনশিয়াল, যে সেক্টরটা টেকনিক্যালি গুড হচ্ছে বা ভালো হচ্ছে, সাউন্ড হচ্ছে। এখন আপনাদের যে কাজ হবে, আপনারা ওই টেকনিক্যাল অ্যানালাইসিস যদি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই ইন্স্যুরেন্স সেক্টরের যদি ভালো র্যালি হয়, আপনারা সেই আইটেমগুলো কিন্তু পিক করতে পারবেন। এখন এইখানেই কোশ্চেন থাকে যে ভাই আমার এত সময় নেই বা আমি এত স্কিলড এখনো হই নেই। তাহলে বলবো যে আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেইল অ্যাড্রেস দেওয়া আছে, সেটাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যে লার্ন এন্ড আর্ন কোর্সটাকে তৈরি করা হয়েছে সেটাতে এনরোল করতে পারেন।
আশা করি এই ব্যাপারগুলোতে আপনাকে আমি সাহায্য করতে পারবো। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি আপনাদের উপকারে আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।